এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতই কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় তুমি শুনছো আজকের গল্প বউমণি। গল্পটি শেষ অবধি কিন্তু অবশ্যই শোনো। তার আগে বলো তো, তুমি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার। Ladies and gentlemen, this is your captain speaking. We are currently cruising at an altitude of approximately 36,000 feet, and the weather along our route is smooth, so you can expect a comfortable journey ahead. As we make our way towards Kolkata, the city of joy, we hope you sit back, relax, and enjoy the flight with us. ক্যানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরেছি গতকাল দুপুর 2:55। আজ সকাল 11:40 নামলাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন দুবাই থেকে কানেক্টিং ফ্লাইটে রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। সময় লাগবে আন্দাজ 5 ঘন্টা মতো। আজ 2.5 বছর পর আবার নিজের বাড়ি ফিরছি। এই 2.5 বছরে অনেক কিছু বদলে গেছে। আশেপাশের পৃথিবীটা বদলে গেছে, মানুষ বদলে গেছে, কত অভ্যেস বদলে গেছে, আর বদলে গেছি আমি। একটা সময় বাড়ি ছেড়ে আমি একদিনও বাইরে থাকতে পারতাম না, আর এখন এই 2.5 বছরে আমার একবারও বাড়ির জন্য মন খারাপ করেনি। মায়ের হাতের রান্না, বাবার বকুনি, দাদার সঙ্গে লুকিয়ে সিগারেট টানা, কিছুই টানেনি আমাকে। দিব্যি নতুন দেশে, নতুন শহরে অচেনা মানুষের সঙ্গে মানিয়ে নিয়েছি। তবু এতদিন পর আজ আমি বাড়ি ফিরছি, হঠাৎ ফিরছি। হ্যাঁ, বাঙালিরা সচরাচর লম্বা ছুটি নিয়ে পুজোর সময় বা শীতকালটা বেছে নেয় বাড়ি ফেরার জন্য, কিন্তু আমাকে এই মে মাসে ফিরতে হচ্ছে। কিছু করার ছিল না, আর কোনো উপায় ছিল না। গতকাল সকালে যখন আমি জিমে, তখন একটা ফোন এলো ইন্ডিয়া থেকে। খবর পেলাম আমার দাদা নেই। দাদা, দাদা। কি হলো? এ কি রে, চোখে জল কেন বাচ্চাদের মতন? কি হয়েছে? এই, আমি আর কলেজ যাব না। কলেজ যাবি না কেন? না, যাব না। তুই বাবাকে একটু বুঝে বলবি প্লিজ। আমি বললে বাবা কিছুতেই বুঝবে না, জোর করে আমায় কলেজ পাঠাবে, কিন্তু আমি কলেজে। ঠিক আছে, দম নে, আস্তে আস্তে। নিচে আমার ঘরে যা, দেখবি কাবারে জামা কাপড়ের পিছনে 2টো ক্যান রাখা আছে, নিয়ে আয়। আর মনে করে ফ্রিজ থেকে চানাচুরটা একটু নিয়ে আসিস, ঠিক আছে? আরে তুই কি বুঝতে পারছিস না আমি কি বলছি? সব বুঝেছি বৎস, যেটা বলছি আগে সেটা করো তুমি। উফ, যাচ্ছি, দাঁড়া। নাটকটা ভালো করে তুলতে হবে, ওকে ওই ক্যারেক্টারটা দেবো, তবে হয়ে যাবে, নেমে যাবে। এই নে। এই তো, বাহ, ভেরি গুড। এবার পাশে বসতো, নে। এটা তোর না, এটা আমাকে দে। এটা আমার, এটা তোর। খোল এবার। হ্যাঁ, আমি তো মানে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না।
কলেজে পড়ো, এসব টুকটাক খাওয়া যে ধরেছো তাকে আমি জানি না? ফ্রেশার্সের দিন তো ভালোই খেয়ে বাড়ি ফিরেছিলে, এসে মাকে বলেছিলে খালি পেটের জন্য মাথা ঘুরছে। না না, আসলে সেদিন মানে দেখো কি জিনিস, কতটা খেলে কোন অ্যাঙ্গেলে কতটা মাথা ঘোরে এসব আমি জানি, পেরিয়ে এসেছে এই বয়সটা, তাই অত ভাবতে হবে না। নে, চিয়ার্স। চিয়ার্স। এবার বল, কলেজের কেসটা কি? র্যাগিং? না না, আরে একটা মেয়ে আছে জানো, রাই, ওকে না আমার পছন্দ, তাই তো? হ্যাঁ, আর ওরও আমায় পছন্দ? হ্যাঁ। তাহলে আর সমস্যা কি? সবই তো সেট। আরে একটা থার্ড ইয়ারের ছেলে আছে, এই রায়ের পেছন পেছন ঘোরে, সানি নাম, কলেজে হেভি ফেমাস, ফুটবল খেলে, নিজের ব্যান্ড আছে, বুঝতেই তো পারছিস, খুব রেলা। আরে ওর বন্ধু বান্ধবরা না আমার আর রায়ের ব্যাপারটা জানতে পেরে গেছে, আমাকে আজকে বিকেলে একা ক্যান্টিনে নিয়ে গিয়ে বলেছে আমি যেন রায়ের ধারে কাছে না যাই, গেলে নাকি কি গেলে কি? গেলে নাকি আমায় এমন মারবে যে আমার 14 গোষ্ঠীর গায়ে কালশিটে পড়ে যাবে। তুই তুই হাসছিস? না না, হাসছি কোথায়? হাসছি না আমি তো। কিন্তু কলেজ যাবো না বলে দিলাম, আমি কিন্তু কলেজ যাবো না। রাই জানে? না, ওর সাথে আমি কথা বলে নিয়ে এ বাবা, এই তুই শাহরুখ খানের সিনেমা দেখে বড় হলি? এটাই তো আসল সময় রে রায়ের মন জেতার। হিরো হিরোইনের গল্পে ভিলেন ঢুকেছে, ভিলেনকে কাটিয়ে হিরোইনকে তোলার ওই যে মজাটা, সে মজাটা আর কোথাও নেই রে পাগল। তাহলে শোন না, তুই তো অ্যালাম নাই, চ না, তোকে তো সবাই চেনে, তুই 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 একবার চল, তুই যদি দাঁড়াস তাহলে সানির সাহস হবে না আমাদের পেছনে লাগতে, চল না চল না। কি রে, কি ভাবছিস? কিছু না, দেখ এই যে ক্যানটা হাতে ধরে আছিস, ছাদে দাদার পাশে বসে খাচ্ছিস, এটা কিন্তু কেউ এমনি এমনি পায় না। বয়সের সাথেই প্রিভিলেজেসগুলো অর্জন করতে হয়, অ্যান্ড উইথ প্রিভিলেজ কামস রেসপন্সিবিলিটি। বড় হয়েছ, কলেজে পড়ো, প্রেমও করছো ছুটিয়ে, এবার থেকে তোমার নিজের যুদ্ধগুলো তো নিজেকেই লড়তে হবে নাকি? দাদা তো আর হেল্প করতে পারবে না। দাঁড়া 1 মিনিট। দেখো, কলেজে এসব ছেলেরা একটু রোয়াব দেখায়, ঠিক আছে? ভয় পেলে আরও ভয় দেখাবে, চোখে চোখ রেখে কথা বলে দেখবি পিছিয়ে যাবে। হ্যাঁ, আমি একা আর ওর এত লোক, পিছিয়ে যাবে বললেই হলো। একা কই, তোর সাথে তো রাই আছে, ওটাই তো আসল রে পাগল। দেখ আবারও বলছি, এসআরকে শিক্ষাগুলো ভুললে কিন্তু চলবে না। ভিলেনকে কাটিয়ে হিরোইনকে তোলাটাই তো আসল রে পাগলা, পারবি তো? কিরে? কলেজের ঝামেলাটা বেশি দিন ছিল না, আমার বোঝায় হয়তো খানিকটা ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম রাই হচ্ছে আমার হিরোইন আর সানি ছেলেটা ভিলেন, কিন্তু পরে বুঝলাম রাই আসলে সানিকেই পছন্দ করে, ভিলেনটা আমি। হবেই তো, সানি ফুটবল খেলতো, ব্যান্ডের মেম্বার ছিল, রাইয়ের মতো মেয়েরা যে ওকে বেছে নেবে সেটাই তো স্বাভাবিক। যাকে, রাইয়ের জন্য আমার মনে কোনো রকম কোনো দুঃখ নেই। ওর পর কত রাই এসেছে জীবনে, আবার নিয়ম মেনে চলেও গেছে। এখন বুঝি এগুলোকে বড় জোর ইনফ্যাচুয়েশন বলা চলে, ওই ভালো লাগা। প্রেম বা ভালোবাসা ঠিক বলা যায় না। প্রেম আমার হয়েছিল পরে, বাপ রে বাপ, সে এক প্রেম বটে। তবে এখন সেই প্রেম নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। দাদার কথা খুব মনে পড়ছে, দাদার সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো খুব মনে পড়ছে। 32টা কি চলে যাওয়ার কোনো বয়স?
কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কোনো বয়স? দাদার বিরুদ্ধে এটা আমাদের সকলের বরাবরের অভিযোগ ছিল। একদম নিজের খেয়াল রাখতো না, যত্ন করতো না। একটু যত্ন করলে হয়তো এইভাবে 32 বছর বয়সে চলে যেতে হতো না। ও, দাদার নামটা বলা হয়নি না? শতদ্রু সেনগুপ্ত। একটা বেসরকারি কলেজে বাংলা পড়ায়, পড়াতো। নাটক নিয়ে খুব চর্চা করত। দেশ বিদেশের বিখ্যাত নাট্যকারের নাটক পড়ত আর নিজের মতো করে সেগুলোকে মঞ্চায়ন করার পরিকল্পনা করত। আমাদের পাড়ায় দাদার বেশ নামডাক ছিল। আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ওকে ছাড়া হতোই না। এরকমই একটা মে মাসের কথা। আর মে মাস মানেই বাঙালির কাছে দুটো গুরুত্বপূর্ণ ডেট, একটি 2রা মে আর একটি 25শে বৈশাখ। তাই নিয়ম করে প্রতি বছর মে মাসে আমাদের পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সেবার দাদা পাড়ার নাটকের দলে সত্যজিৎ রায়ের গল্প অসমঞ্জ বাবুর কুকুর অবলম্বনে একটা নাটক তোলাচ্ছিল। যে গল্পে সহজেই নাটক করা যায় সেই গল্প দাদা ধরবে না, এটা জানাই কথা। তাই দাদার কাজ দেখার জন্য গোটা পাড়া উৎসুক হয়ে থাকতো। দাদা মন দিয়ে ক্লাব ঘরে রিহার্সাল করাচ্ছে, এমন সময় ব্যাগাটা দিলাম আমি। আর তুমি সেই টেক্সটটাই পড়োনি? তুমি কি আমার সাথে নাটক করছো? মূল গল্পটাই পড়োনি তুমি? তাহলে এসব করে লাভ কি? যাও এক্ষুনি গিয়ে টেক্সট। কি হয়েছে? চলে এসেছে? কিছুক্ষণে এসে পড়বে, মা ডাকছে। এগুলোর আর দিন পাস না তোরা। তুই যা, আমি আসছি। না না না, তুই এক্ষুনি চ। উফ, আচ্ছা চ। এই তোমরা শোনো, আমরা কটা বাজে ডেটটা? আমরা আবার দুপুর 3টেতে একসঙ্গে দেখা করবো, ঠিক আছে? মন দিয়ে নিজের পাঠটুকু সবাই পড়ো, ঠিক আছে? আর গল্পটাকে বোঝার চেষ্টা করো, একটু মন থেকে পড়ো, বুঝতে পারবে। নেবা চ। তোর কতবার যে দাদাকে বলেছি সবার সামনে নেবা বলে না ডাকতে। আমার তো দিব্যি ভালো একটা নাম আছে, নবারুণ সেনগুপ্ত। সেটাকে নেবা করে দেওয়ার কোনো মানে আছে কি? ডাকনাম যদি দিতেই হয় তাহলে যে কোনো ছোট নাম দেওয়া যায়, বাবাই, বাবান, বান্টি, যা কিছু একটা। নেবাটা খুব এম্বারেসিং। দাদা, বল। বাইরের এত লোকজন বাড়িতে আসবে, তাদের সামনে কিন্তু আমায় নেবা বলে ডাকবি না। কেন? প্রেস্টিজে লাগে না খুব? খুব খারাপ একটা নাম। স্পেশালি বৌমনির সামনে আমাকে ওই নামে ডাকা চলবে না। হ্যাঁ, বৌমনি? এই যে হ্যালো, মাকে 1000বার বলেছি, তোকেও বলছি, এত জোরাজুরিতে আমি মেয়ে দেখতে রাজি হয়েছি মানে এটা না যে প্রথম যে আসবে তাকেই বিয়ে করে নেব। ইনফ্যাক্ট আমি কাউকেই বিয়ে করব না। আর আমি সব বিয়ে টিয়েতে বিশ্বাসও করি না। আর বিশেষ করে এই মেয়ে দেখতে যাওয়ার ব্যাপারটা, ভাই, 10টা বাড়িতে মেয়ে দেখতে যাব, বলবো হেঁটে দেখাও তো মা, রেধে দেখাও তো মা, এসব বলে যাবো। আর তারপর গান্ডে পিণ্ডে গিলে বাড়ি ফেরার সময় ফোনে জানাবো যে মেয়ে আমাদের পছন্দ হয়নি। এই শোন, মেয়েরা কি পণ্য? কোনো সভ্য সমাজে এটা হয়? তাই জন্যই আমি মাকে বলেছি আমি কিছুতেই মেয়ে দেখতে যাব না। প্রয়োজনে মেয়ে আমাকে দেখতে আসবে। কোথাও তো একটা চেনটা ভাঙা দরকার নাকি? আমি বুঝতে পারি না 21 শতকে দাঁড়িয়ে কিভাবে। এসে গেছি। হ্যাঁ, এসে গেছি, চল। ও হ্যাঁ, চ। আমার কাজ ছিল ক্লাব ঘর থেকে দাদাকে নিয়ে ফেরা। সময়ের মধ্যে যে ফিরতে হবে এমনটা মা বাবা কেউ আলাদা করে বলে দেয়নি। কাজেই আমরা ফেরার আগেই যে মেয়ের পরিবার চলে এসেছে সেটা নিশ্চয়ই আমাদের দোষ নয়। দরজা খুলতেই মা বলল, এটা আসার সময় হলো? আমি আসলে ওদের সোফায় বসিয়েছে, চুপচাপ নিজের ঘরে গিয়ে পাঞ্জাবি পরে নামবি। তোর বিছানায় বাবা ইস্ত্রি করে রেখে এসছে। আচ্ছা। আমাদের বসার ঘর থেকে সিঁড়িটা দেখা যায় না। এই বুড়ো বয়সে মায়ের কাছে বকা খেয়ে মাথা নিচু করে দাদা উপরে নিজের ঘরে চলে গেল, আর মা আমাকে নিয়ে গেল অতিথিদের কাছে। আয় আয় বাবু, এই যে আমার ছোট ছেলে নবারুণ, ওই তো বড় ছেলেকে রিহার্সাল থেকে নিয়ে ফিরলো। বাহ, তুমি কি করো? আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার? তাহলে তো এবছরেই ক্যাম্পাসিং এর গল্প। হ্যাঁ, দেখি কি হয়। বেশিরভাগই বাইরের কোম্পানি, ওটাই একটা সমস্যা। মানে বাইরে যেতে চাও না বুঝি? একদম না, কলকাতা ছেড়ে বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। এতক্ষণ খানিক জোর করেই পাশে বসা মেয়েটার দিকে তাকাচ্ছিলাম না। কথাটা শেষ হতেই চোখটা চলে গেল।
আর যেতেই আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। অত্যন্ত যত্নে লাগানো কাজল কালো চোখে সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। সেই তাকানো আমি আজও ভুলতে পারি না। দু চোখ ভরে দেখলাম মেয়েটাকে। একটা বটল গ্রিন রঙের শাড়ি, তার সঙ্গে ম্যাজেন্টা কালারের ব্লাউজ, এই দুই মিলে তাকে ভারী রূপসী করে তুলেছে। গলায় একটা বেশ কাজ করা হার, ঠোঁটে আলতো লিপস্টিক, চোখে কাজল আর কপালে একটা ছোট্ট কালো টিপ। আর তাকানোটা, সে কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে কিন্তু কনভেনশনালি খুব সুন্দরী বলা চলে না, কিন্তু ওর সৌন্দর্য আমি বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। ওই এক মুহূর্তেই মনে হলো একে পেলে আমি বাকি সব কিছু ছেড়ে দিতে রাজি। পৃথিবীর সব শক্তির সঙ্গে লড়াই করে নিতে আমি রাজি। হঠাৎ সম্বিত ফিরল দাদার কথায়। সরি 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 সরি, কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেল। এই তো এসেছে, আয় আয় বস। না না, কিছু মনে করিনি, আমরা গল্পই করছিলাম। আলাপ করিয়ে দিই, আমার মেয়ে বৃষ্টি মুখার্জি। বৃষ্টি। মে মাসের প্রচণ্ড গরমে হঠাৎ এক পশলা বৃষ্টির মতোই আমার জীবনে এসেছিল বৃষ্টি মুখার্জি। কিছুক্ষণ কথা হওয়ার পর বৃষ্টির বাবা বললেন, তা বলছি, এবার ছেলে আর মেয়ে একটু আলাদা করে কথা বলে আসুক নাকি? হ্যাঁ 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 বাবু, যা ওকে নিয়ে ছাদে একবার ঘুরে আয়। আজ মেঘ করে আছে, ছাদটা ভালো লাগবে। যাও মা, ঘুরে এসো। হ্যাঁ তোমরা ঘুরে এসো। দাদা একবার শোন না। হ্যাঁ, কি বল। জানি তুই বিয়েটা করতে চাস না, কিন্তু কথাবার্তায় সেটা আবার বুঝিয়ে দিস না যেন। ভালো করে কথা বলিস, তারপর না হয় না করে দিলি। আরে হ্যাঁ, ওটাই, কোথায় ফাঁসিয়ে দিল বলতো। এখন আলাদা করে যে কি কথা বলবো। আরে জানি জানি, কিছুক্ষণ বল, তারপর এসে তো সেই নাই করে দিবি। যা যা যা। এই শোন না, তুইও যাবি? আরে পাগলামি করিস না, যা তো। আরে কাকু কাকিমা, প্লেটে তো অনেকগুলো মিষ্টি রয়ে গেল, খাও খাও। হ্যাঁ হ্যাঁ খান। ওরা কথা বলে নেমে এলে অল্প কিছু লাঞ্চের ব্যবস্থা করা আছে। আমার যেন তখন আর তর সইছে না। কতক্ষণে যে দাদা নামবে, মা ওকে আলাদা করে জিজ্ঞেস করবে আর ও না বলবে, এটারই অপেক্ষা করছিলাম আমি। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এভাবে কেটে গেল। আমি ততক্ষণে মনে মনে আমার গল্পটা ফেঁদে ফেলেছি। দাদা না বলে দেওয়ার পর মাকে আমি চুপি চুপি বলবো যে মেয়েটাকে আমার কিন্তু মন্দ লাগেনি। ওদের আপত্তি না থাকলে আমি মেয়েটিকে নিয়ে ভাবতে পারি। আর সব ঠিকঠাক হলে 2-3 বছর চাকরির পর আমরা বিয়েটাও সেরে ফেলব। ওই তো ওরা এসে গেছে। আয় মা, বস। আচ্ছা আপনারা গল্প করুন, আমি বরং একটু খাবার ব্যবস্থা করি। বাবু তুইও আয়। আমিও আসছি। রান্নাঘরে গিয়ে কোনো রকম ভনিতা না করে মা জিজ্ঞেস করলো, কিরে কি? কি আবার মেয়ে পছন্দ হলো? উফ মা, তুমিও না, এইটুকু সময় কথা বলে কি কারোর কাউকে পছন্দ হতে পারে? এই দাদা তুই একদম চাপ নিস না তো। এই তুই চুপ কর। বল বাবু, মেয়েটাকে কি একদম ভালো লাগলো না? আমি এই বিয়েতে রাজি। রাজি? ঠাকুর 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 আছে, ঠাকুর আছে, ঠাকুর মুখ তুলে চেয়েছে। যাই যাই, তোর বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি। মা আস্তে আস্তে, আগেই এত আশা করে ফেলো না। মেয়ের পছন্দ কিনা সেটাও তো জানতে হবে। আমার রাজপুত্রকে কার পছন্দ হবে না শুনি? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। মা তুমি খাবার বাড়ো, আমি ওনাদের ডেকে দিচ্ছি। এ নেবা, মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দে। আবার বলেছি না ওই নামে ডাকবি না। হ্যাঁ, ও হ্যাঁ, সরি সরি সরি, বৌমনির সামনে ওই নামে ডাকবো না।
চিন্তা করিস না। বৌমণি? কথাটা শুনে মাথায় কেমন রক্ত চেপে গেল, কিন্তু কেন যে এত রাগ হচ্ছে সেটা নিজেও বুঝতে পারলাম না। মেয়েটাকে তো এই কিছুক্ষণ আগেই দেখেছি, এর মধ্যেই এত ভালোবেসে ফেলেছি আমি? না না, হয়তো এটা আমার মনের ভুল। মেয়েটা তো দাদার সঙ্গেই দেখা করতে এসেছিল, কেন আমি মাঝখানে ঢুকতে যাচ্ছি? এই কথাটা মাথায় আসার পরেই দাদার বলা একটা কথা মনে পড়ে গেল। এসআরকে শিক্ষাগুলো ভুললে কিন্তু চলবে না। ভিলেনকে কাটিয়ে হিরোইনকে তোলাটাই তো আসল রে পাগলা। পারবি তো? কিরে? দাদা ঠিকই বলেছিল, ভিলেনকে কাটিয়ে হিরোইনকে পাওয়ার মজাটাই আলাদা। এবার থেকে আমার জীবনের একমাত্র লক্ষ্য দাদার সঙ্গে বৃষ্টির বিয়েটা ভেঙে দেওয়া। আর এটা কিন্তু আমি শুধু আমার জন্য করছি না, ওদের কথা ভেবেও করছি। আমার দাদা 2 মিনিট আগে অবধি বলেছে যে এই বিয়েটাও করতে চায় না। আলাদা করে কিছুক্ষণ বৃষ্টির সাথে কথা বলেই মত পাল্টে গেল। আসলে বৃষ্টির চেহারা, ওর শরীর অত্যন্ত পরিণত, অত্যন্ত নারী সুলভ। দাদা যতই বড় বড় কথা বলুক, আদিম রিপুকে তো উপেক্ষা করতে পারে না। কিন্তু শুধু রিপুর ওপর ভর করে তো একটা বিয়ে টিকতে পারে না। আজ না হয় কাল সে ভাঙবেই। তার চেয়ে ভালো হওয়ার আগেই ভেঙে ফেলা। নিপ ইট ইন দ্য বাড। এতে ওরা দুজনও সুখী হবে। কিভাবে সবটা পাল্টে গেল, তাই না? হ্যাঁ, আমিও তাই ভাবছি রে দাদা। তুই শিওর তুই বিয়েটা করতে চাস? কেন বলতো? হ্যাঁ, করা উচিত হয়নি? না 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 না, সেটা তো তুই বেটার বুঝবি। আমি জাস্ট বলছি যে কথা বলতে যাওয়ার আগেও তুই শিওর ছিলি যে তুই না করে দিবি। কি এমন কথা হলো ওপরে? সত্যি কথা বলবো, কথা খুব একটা হয়নি। ওই 5-6 মিনিট হবে। কিন্তু তোরা তো অনেকক্ষণ ছিলি ওপরে। সেটাই রে, সেটাই। বেশিরভাগ সময়টাই আমরা চুপটি করে বসেছিলাম একে অপরের পাশে। হাওয়া দিচ্ছিল, অদ্ভুতভাবে অকওয়ার্ড লাগছিল না পুরো বিষয়টা। কি বলবো এরকম কিছুই মনে হচ্ছিল না, বরং বেশ শান্তিতেই বসেছিলাম। যার সাথে স্বাচ্ছন্দ্যে নীরব থাকা যায়, তার সাথে জীবনটা কাটিয়ে দেওয়া যাবে না? বাবা, বেশ টিনেজারদের মতো বললি তো। কমফোর্টেবল সাইলেন্স। হ্যাঁ, তাও একবার দেখে নিস, মানে না চিনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কতটা ঠিক হচ্ছে। বড় হয়ে গেলি না নেবা? এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। কিন্তু বাবার মতন হওয়া কি অত সহজ? বাপ হামেশা বাপ হতা है, আর দাদা দাদা হতা है। ঠিকই বলেছিস। দেখা যাক কতদূর কি করতে পারি। আর একটু চেনা দরকার। এদিকে পণ্ডিত মশাইকে ডেকে কুষ্টি মিলিয়ে দেখা গেল 32-এর মধ্যে 32টা গুণ মিলেছে। ওরা নাকি রাজ্যটক। বিয়ের তারিখও তড়িঘড়ি ফাইনাল করে নেওয়া হলো পরের বছর জানুয়ারিতে, মানে হাতে রইল 6টা মাস। আজকালকার দিনে 6 মাসের মধ্যে বিয়ে বাড়ি পাওয়া ইম্পসিবল হয়ে উঠেছে, কিন্তু তাও দুই পরিবারই 6 মাসের মধ্যেই বিয়ে দিতে রাজি হয়ে গেল। একদিন বৃষ্টি বাড়ি এলো। আজকাল মাঝে মধ্যেই আসে, দাদার সঙ্গে দেখা করে, মা বাবার সঙ্গে দেখা করে। কোনো এক কারণে আমাকে এড়িয়ে চলে। দেওররা সচরাচর বৌদিদের খুব ন্যাওটা হয়, তবে আমার ভাবতে ভালো লাগে যে বৃষ্টির আমার প্রতি
কোনো ভাই সূচক আচরণ নেই। হয়তো মনে মনে ও আমাকে পছন্দ করে। এই যে কংগ্রাচুলেশনস। ও তুমি ঘরে কখন ঢুকলে? আগেই ঢুকেছি, তুমি টের পাওনি। বলছি কংগ্রাচুলেশনস, বিয়ের ডেট তো ফাইনাল। থ্যাংক ইউ। তাহলে ফিউচার প্ল্যান কি তোমার? ফিউচার প্ল্যান? হ্যাঁ, তুমি তো সোসিওলজি অনার্স, ক্যারিয়ার নিয়ে কোনো প্ল্যান আছে নাকি বিয়েটাই ক্যারিয়ার প্ল্যান? আমার একটা এনজিও আছে গরিব বাচ্চাদের ও নিয়ে। রাইট। কি হলো? না তেমন কিছু না, এবার হিসেবটা মিলল। হিসেব? কিসের? এই যে দাদার তোমাকে হঠাৎ দেখে পছন্দ হয়ে গেল, সেটা কেন হলো আমি এতদিন বুঝে উঠতে পারিনি। এবার বুঝলাম, তুমি গরিব বাচ্চাদের জন্য একটা এনজিও চালাও, আর আমার দাদার এসব গরিব বাচ্চা, শ্রমিক, গরিব চাষি এদের প্রতি একটু টান আছে। তোমার দাদা মানুষটা ভালো। খুব খুব ভালো মানুষ, সেই জন্যই ওকে নিয়ে আমার বেশ চিন্তা হয়। এই যে একটা সুন্দরী মেয়ের সঙ্গে ওর বিয়ে হচ্ছে, ও সেটা রাখতে পারবে তো? সারাদিন তো শুধু নাটক, বাংলা সাহিত্য এসব নিয়েই। রে তুই এখানে, আর ওদিকে মা তোকে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তো বল বৌমনি আর দেওর মিলে কি পরামর্শ হচ্ছে? আরে না না, কিছু না, তোরা বসে গল্প কর, আমি আসি। আরে বস বস বস, যাবি কেন, বস না। তাহলে কি চানাচুর আর ক্যানটা নিয়ে আসবো? মানে ওটা ছাড়া তো আর আড্ডা যাবে না আমাদের। দাদা যে মদ্যপান এবং ধূমপান দুই বেশ ভালো মাত্রায় করে থাকে, এটা বৃষ্টিকে বলার একটা সুযোগ আমি খুঁজছিলাম। ও জানুক কার সাথে বিয়ে করবে বলে লাফাচ্ছে। কথাটা শুনে দাদা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। এই কি বলছিস তুই? কেন? বৌমনির সামনে বলেছি বলে লজ্জা পাচ্ছিস তো? বৌমনি, তোমার উড বি হাজব্যান্ডের কিন্তু অনেক গুণ আছে। এই বৃষ্টি ও ঠাট্টা করে বাড়িয়ে বলছে। ও দেখো মাঝে মধ্যে খাই বটে, বাট সেটাকে নেশা বলা চলে না, এমনি জাস্ট অকেশনালি। আর বাই দ্য ওয়ে, তোমার আপত্তি থাকলে আমি কিন্তু সেটাও না করতে পারি। এ নিয়ে কিন্তু আমার একটা গল্প আছে, শুনবে? কি গল্প? মা বাবার না 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, বেশ বড় করে হচ্ছিল। সেখানে না গেস্টদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থাও ছিল। তা আমি আর আমার বন্ধু সুলগ্না ভাবলাম এই ফাঁকে একটু ট্রাই করি। আমরা না লুকিয়ে লুকিয়ে ট্রাই করেছিলাম। সে কি, তার মানে তুমিও তো কম বিচ্ছু নাও। এই বাই দ্য ওয়ে, কেমন লেগেছিল খেয়ে? ঠিক বুঝতে পারিনি কেমন, জানো তো। বুঝতে গেলে আরেকবার ভালো করে খেতে হবে। আপত্তি না থাকলে আমার সাথে খেয়ে দেখো কোনোদিন। বৃষ্টি মুখে কিছু বলল না, কিন্তু যেন চোখে চোখে সম্মতি জানিয়ে দিল দাদাকে। পুরো ব্যাপারটাই অসহ্য লাগছিল আমার, অথচ আমি অসহায়, হাত পা বাঁধা। আমার প্রেমটাকে বাঁচানোর জন্য আমি কিছুই করে উঠতে পারছিলাম না। যত দিন যাচ্ছে তত বিয়ের তোড়জোড় বেড়েই চলেছে। ভেন্যু ঠিক করা, কার্ড ছাপানো, ওয়েডিং প্ল্যানার ফিক্স করা, নেমন্তন্ন লিস্টটা বানানো, তারপর সত্যি সত্যি তাদের নেমন্তন্ন করা, সব কিছুই হাসি মুখে করতে হচ্ছিল আমাকে। অথচ আমার ভেতরে যে কি চলছিল সেটা আমিই জানি। বৃষ্টির প্রতি আমার যে অদ্ভুত টান, সে কথা আমি কাউকে বলতে পারতাম না। ওকে ওকে আমি জড়িয়ে ধরতে চাইতাম। ওকে ওকে আমি জড়িয়ে ধরব, সারা শরীরে হাত বোলাবো। বৃষ্টিকে আমি সুখী করব। সারাদিন এই চিন্তাতেই কেটে যেত। কতবার স্বপ্ন দেখেছি আমি আর বৃষ্টি খুব কাছাকাছি। আমার কানে ঠোঁট ঠেকিয়ে বৃষ্টি বলছে, আমায় এই লোকটার হাত থেকে বাঁচাবে নবারণ? তুমি দাদাকে চাও না? আমি শুধু তোমায় চাই।
শুধু তোমায়। আমিও তোমায় চাই বৃষ্টি। আমি তোমার কোমরটা ধরে তোমায় নিজের কাছে টেনে নিতে চাই। তারপর আমার ওই দাদার চোখের সামনে আমি তোমায় চুমু খেতে চাই। ওকে দেখিয়ে দিতে চাই যে এই গল্পে ও হচ্ছে ভিলেন আর আমি তোমার হিরো বৃষ্টি। আমি তোমার হিরো। নেবা, এই নেবা, দাদা, তুই এখানে কেন এসেছিস? কি করছিসটা কি তুই? হ্যাঁ, ওরে আমি তোর নিজের দাদা নেবা। তোকে বলেছি না ওই নামে আমায় ডাকবি না। নেবা? ডাকবি না। কেন কেন নেবা? এটা কেমন নাম? এই কি হলো নেবা? কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখলি নাকি? এরকম হাঁপাচ্ছিস কেন? এই না, আমি ঠিক আছি। নির্ঘাত ক্যাম্পাসিং নিয়ে চিন্তা করছিস? দেখ, এই সময় একটু ভয় লাগে, কোনো ব্যাপার না, ঠিক ভালো চাকরি পাবি তুই। কামন একটু জল খা তো, যা গিয়ে জল খা। দেখতে দেখতে বিয়ে চলে এলো। যত দিন যাচ্ছিল ততই সবটা আমার কাছে অসহ্য হয়ে উঠছিল। যাকে আমি চাই তাকে প্রতিদিন আমার দাদা পাবে, সব রকমভাবে পাবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ঈশ্বরও বোধ হয় আমার কথা বুঝতে পেরেছিলেন, তাই এমন একটা জিনিস আমার হাতে এনে দিলেন যা দিয়ে খুব সহজেই আমি বিয়েটা ভাঙতে পারবো। তবে এবার দাদাকে না, ধরতে হবে মাকে। এবার হয় এসপার নয় ওসপার। মা, ও মা, কি হয়েছেটা কি? একটু এসো না, কয়েকটা কথা আছে। বাবু, বাড়ি ভর্তি এত লোক, এত কাজ, এখন তোর সাথে বসে গল্প করব আমি? গল্প নয় মা, জরুরি কথা। বৌমণিকে নিয়ে। বৌমণিকে? কি হয়েছে? যেটা বলবো সেটা শুনে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবে না, কেমন? আমাদের কিন্তু অনেক ভেবেচিন্তে স্টেপ নিতে হবে। স্টেপ? কি হয়েছে বলবি তো? বৌমণিকে আমরা যেমনটা ভেবেছিলাম ও কিন্তু তেমন নয় মা। এই দেখো, এই ছবিগুলো পেলাম। এটা কে আর কোথায় এগুলো? এটা দার্জিলিং, এটা ডুয়ার্স, আর এইটা হচ্ছে মন্দারমণি। এই যে ছেলেটা, এর সঙ্গে বৌমণির সম্পর্ক ছিল, এতগুলো জায়গায় ঘুরতেও গেছিল। এই দেখো এই ছবিটা। এ বাবা! এক ঘরে এক বিছানায়। ছবিগুলো বৌমণির ইনস্টাগ্রামে ছিল, এখন ডিলিট করে দিয়েছে। আমি পেয়েছি অন্য উপায়। সে কি? এইগুলো? যে মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে ঘুরতে গিয়ে এক ঘরে রাত কাটিয়েছে, সেই মেয়ের সঙ্গে দাদার বিয়ে দেওয়াটা কি ঠিক হবে মা? এখন বুঝতে পারছি কেন ওরা বিয়েটা এত তাড়াহুড়ো করে দিচ্ছে। দাদার মতো পাত্র ওই মেয়ের জন্য এরা পাবে না। তোর দাদা কোথায়? জানি না, বেরিয়েছে। ফিরুক, তুই এখন যা। কি করবে মা? তোকে ভাবতে হবে না, আমি দেখছি, তুই যা। মোক্ষম জায়গায় মোক্ষম ঘাটা দেওয়া গেছে। মাকে আমি যদ্দূর চিনি, বাকি কাজটা মাই করে দেবে। দাদা ফেরার পর মায়ের সঙ্গে দাদার কি কথা হয়েছে জানি না, তবে সেই থেকে দাদা নিজের ঘরে দরজা বন্ধ করে রেখেছে। আমি গিয়ে দুবার নকও করেছি, দরজা খোলেনি। মা কি তবে বিয়েটা ক্যান্সেল করে দিল? এক্স্যাক্টলি কি কথা হয়েছে ওর মার সাথে? আমার যে কি এক্সাইটেড লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ আমার ঘরের দরজা ঠেলে দাদা ঢুকলো। মুখ চোখ বসে গেছে। অনেকক্ষণ একটানা কাঁদলে যেমন হয় ঠিক তেমনটা। বলল, নেবা, বল কি হয়েছে,
চোখ মুখের এরম অবস্থা কেন? কিছু না, আসলে ওই বিয়েটা নিয়ে যা চাপ যাচ্ছে, ঘুম হচ্ছে না রে ঠিক করে। ও, মা কয়েকটা ছবি পেয়েছে বৃষ্টির, কোথা থেকে পেয়েছে বললো না। ছবি? কি ছবি? বৃষ্টির একটা সম্পর্ক ছিল আগে, তার সাথে এই তোলা কিছু ছবি। সম্পর্ক ছিল? সেটা তুই জানতিস? একদম প্রথম দিনই ছাদে গিয়ে সেই সম্পর্কের কথা ও আমায় জানিয়েছিল ওর ওই ছেলেটার সাথে শারীরিক সম্পর্কও ছিল। সে কি রে, সবটা জেনেও তুই এই বিয়েতে রাজি হলি? দেখ, এসবে আমার কোনোদিনই কিছু যায় আসেনি, আর আসবেও না। কতজনের কত রকম অতীত থাকে, অতীত নিয়ে পড়ে থাকলে সুন্দর ভবিষ্যৎ বানানো কখনোই সম্ভব নয়। খুব উদার রে তুই দাদা, সত্যি শেখার মতো। স্বাভাবিকভাবেই মা এটা মেনে নিতে পারছে না, আঘাত পেয়েছে। মা কি বিয়েটা ভেঙে দিতে চাইছে? না, কিন্তু আমি সবটা জেনে এই সিদ্ধান্ত নিয়েছি শুনে একটু অবাকই হয়েছে। যতটা সম্ভব বুঝিয়ে বললাম মাকে, এবার দেখি। ভালো ভালো বিয়েটা মিটে গেলে বাঁচি রে, আর ভালো লাগছে না। আচ্ছা, আমি কি একবার কথা বলবো মায়ের সঙ্গে? না না, তার দরকার হবে না। শোন না, বলছি তুই আমার একটা অন্য উপকার করবি ভাই। হ্যাঁ দাদা, বল না। বৃষ্টিকে তুই ভুলে যা, ওকে তুই পাবি না। অসুবিধা হলে জানাস, আমি ওকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকবো, কেমন? দাদার মুখে এই কথাগুলো শুনে আমি অবাক। কয়েক মুহূর্ত নিস্তব্ধে কেটে গেল, দাদা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে। ছোটবেলা থেকে দাদার চোখে আমি ভালোবাসার প্রশ্রয় ছাড়া আর কিচ্ছু দেখিনি, কিন্তু সেই দুটো চোখ দেখলাম আজ ঠান্ডা, স্থির আর নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। অবশেষে বিয়েটা হলো, সব নিয়ম মেনে ধুমধাম করে দাদা আর বৃষ্টির বিয়ে হলো। দাদা সবটা বুঝতে পেরেছিল, কিভাবে পেরেছিল জানি না। ভেবে দেখলাম, ওর কি দোষ? ও তো কোনো ভুল করেনি। ও কেন আমার জন্য বাড়ি ছেড়ে নিজের বউকে নিয়ে অন্য কোথাও থাকবে? সমস্যাটা তো আমার। ফুলশয্যার পরের সকালে আলুথালু পোশাকে ঘর থেকে বৃষ্টি বেরিয়ে আসবে, তখন গাটা তো জ্বলে পুড়ে যাবে আমার। তাই ঠিক করলাম, বেরিয়ে যদি যেতেই হয় তাহলে আমিই যাব। ভগবানও বোধহয় সেটাই চেয়েছিলেন। তাই ঠিক সেই সময় ক্যানাডার একটা প্রাইভেট ফার্মে আমাকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। বিয়ের পরের দিনই আমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। ঠিক করেছিলাম আর কোনোদিন ফিরব না। Ladies and gentlemen, this is your captain speaking. We are now beginning our final approach into Kolkata. The weather outside is warm with a temperature of around 34 degrees Celsius. We're expecting a smooth landing shortly. Thank you for flying with us today. Wish you a pleasant stay in Kolkata. কলকাতায় ল্যান্ড করতে চলেছি। আমার দাদা আর নেই। যতবারই ভাবছি, আমার বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। যতবারই ভাবছি, বৃষ্টির মুখটা খুব মনে পড়ছে। ও নিশ্চয়ই ভারী একা হয়ে পড়ল, আমার মতোই একা। ভাবতে খুব কষ্ট হচ্ছে যে আমার দাদা নেই, কিন্তু কোথাও যেন কোনো এক ভগবান বসে ইহলোকের
সবার কর্মের হিসেব মিলিয়ে নিয়ে দেখছে। বৃষ্টিকে ভালোবেসেও তখন অন্য কারুর হাতে তুলে দিয়ে যেতে হয়েছে। আজ হয়তো সেই নিঃস্বার্থ ত্যাগের দাম আমি পাচ্ছি। এবার বৃষ্টিকে পেতে আর কোনো বাধা রইল না। দাদা আর নেই, দাদা আর নেই। বাবা, বাবা তুই এসেছিস? কোথা থেকে কি হয়ে গেল? মা, দাদা কোথায়? বডি ভিতরের ঘরে আছে। ওর নাম শতদ্রু সেনগুপ্ত, বডি নয়। দাদা কোথায়? দাদা, 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 আমি এসেছি। দেখ, তোর নেবা এসছে। এখানে এখানে সবাই আছে দাদা। সবার সামনে আমাকে একবার নেবা বলে ডাকবি না? দাদা, দাদা উঠ না। হ্যাঁ দাদা, ছোটবেলায় খালি উল্টো জুতো পরতাম, মনে আছে তোর? হ্যাঁ, বাবা খেয়ালও করতো না। তুই সবসময় খেয়াল করতিস, ঠিক করে পরিয়ে দিতিস। এখনো কতবার জুতো উল্টো পরে ফেলি। ঠিক করার লোকটা থাকলো না দাদা। এই দাদা, ওঠ না দাদা, ওঠ না। দাদাকে ওভাবে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার নিজের দাদা, আমার মাথার ছাদ চলে গেল। নিজে হাতে ওর মুখাগ্নি করলাম। বৃষ্টিকে আমার পাওয়ার ছিল, সেই জন্যেই বুঝি ভগবান এত তাড়াতাড়ি দাদাকে নিয়ে নিল। না, আর বেশি দেরি করা যাবে না। যার জন্য আমার দাদাকে মরতে হলো, খুব শিগগিরই সেই কাজ আমায় শেষ করতে হবে। বৃষ্টিকে বিয়ে করতে হবে। হ্যাঁ গো, কতটা পাপ করলে একজন মাকে এমন করে বলো না গো, এমন করে বলো এরকম না। দিন দেখতে হয় গো। কতটা? কাল নিয়ম ভঙ্গ, ক- হিসেব মতো কালকেই সব শেষ। তারপর কি হবে ভেবে দেখেছো? মানে বৃষ্টির কি হবে? মা, 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 এটা কান্নাকাটি করার সময় নয়, ঠান্ডা মাথায় ভাবার সময়। মাত্র 2.5 বছর হলো বিয়ে হয়েছে। দেখতে গেলে ওর গোটা জীবনটাই পড়ে আছে সামনে। ওকে আমাদের সাথে থেকে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে না? ও চাইলে ফিরে যেতে পারে বাপের বাড়ি, বা চাইলে এখানেও থাকতে পারে। এটাও তো ওরই বাড়ি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। দাদার কথা ভেবে আর বৃষ্টির কথা ভেবে আমি ঠিক করেছি যে আমি বৃষ্টিকে বিয়ে করব। কি বলছিস তুই? কি বললি? খুব ভুল বলছি কি? ওকে বিয়ে করলে ওই বাড়ির বউ হয়েই থেকে যেতে পারবে। বিধবা হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে না। বৌদি মায়ের মতো হয়। নিজের বৌদিকে বিয়ে করা, আমার এটা মেনে নিতে অসুবিধা আছে বাবু। আর ওই বা এতে রাজি হবে কেন? নিয়ম ভঙ্গটা কাটুক, ওর সঙ্গে আমি কথা বলবো। বাবা মার সঙ্গে কথা বলে বুঝলাম যতটা সহজ হবে ভেবেছিলাম আদৌ ততটা সহজ নয়। নিজের বৌদিকে বিয়ে করতে চাওয়াটা অনেকেই ভালো চোখে দেখে না, কিন্তু কে কি ভাবলো তা দিয়ে আমার কিছু যায় আসে না। বৃষ্টি আমার,
আমি ওকে পেয়েই ছাড়ব, সোজা পথে না হলে ব্যাঁকা পথে। বৃষ্টির বাবার সঙ্গে আমি দেখা করলাম। মেয়েটা আমার বড় অভাগী। না কাকু, অভাগী কেন হবে? কত বয়স ওর? জীবন তো সবে শুরু। শুরুতেই তো সবটা শেষ হয়ে গেল। মেয়েটা মেয়েটা বিধবা হয়ে গেল আমার। বিধবা হওয়া মানে সব শেষ হয়ে যায় না কাকু, বরং নতুন করে আবার শুরু হওয়া। শুধু দেখবেন সারা জীবন বিরহী হয়ে শ্বশুর বাড়িতে যেন না কাটিয়ে দেয়। আপনারা ওকে নিজেদের কাছে নিয়ে আসুন না, আবার বিয়ের আগের মতোই ব্যবহার করুন। ঠিকঠাক কাউকে পেলে ওর আবার বিয়ে দিন। হ্যাঁ, ওর মাও সে কথাই বলছিল আমায়, কিন্তু এ তো বড় কঠিন কাজ। মেয়ে আমার ধুমধাম করে বিয়ে দিয়েছি, 3 বছরও হয়নি। কে আর ওকে বিয়ে করবে? আমি করব। কি? আমি করব। আমার জন্য আমার দাদা সারা জীবন অনেক করেছে। বৃষ্টিকেও ভালোবাসতো। আমার দাদার জন্য এইটুকু আমি করতেই পারি। বৃষ্টিকে বিয়ে করে ওকে আমি স্ত্রীর মর্যাদা দেব, অবশ্যই যদি আপনাদের আপত্তি না থাকে। আপত্তি কিসের? আমার মেয়েটা আরেকটা জীবন পাবে, সংসার করতে পারবে। ওকে ওকে সাদা ধান পড়ে দেখতে খুব কষ্ট হয় বাবা, খুব কষ্ট হয়। পুরনো দিনের মানুষদের এই জন্য আমার এত ভালো লাগে। এরা খুবই প্রেডিক্টেবল। যাকে বৃষ্টির বাড়ির লোক রাজি। আমার মা বাবাকে তো আমি বলেইছি, এবার বৃষ্টি রাজি হলে ওরাও অমত করবে না। দাদারে, কাজটা আমি গুটিয়েই এনেছি, শুধু বৃষ্টির সঙ্গে কথা বলাটা বাকি। আজই বলবো। আর সব যদি ঠিক থাকে তাহলে কালকে বিয়ে। আমার দৃঢ় বিশ্বাস এই বিয়েটা হলেই তোর আত্মা শান্তি পাবে দাদা। আমাদের দুজনকে আশীর্বাদ করিস। শুনছো? কে? আমি নবারুণ। বলো। ভেতরে এসে বসতে পারি কিছুক্ষণ? এসো। খেয়েছো কিছু? কি বলবে বলো। না, সেরম কিছু নয়। অদ্ভুত ব্যাপার কি জানো, শেষবার তোমায় যখন দেখেছিলাম সেটা ছিল তোমার বিয়ের দিন। তুমি পরেছিলে একটা লাল বেনারসি। তারপর ফিরে এসে দেখলাম। কেমন ছিলে এতদিন? কোনো যোগাযোগ রাখতে না যে? তোমার দাদা খুব দুশ্চিন্তা করতো তোমায় নিয়ে। ভালোই ছিলাম, অপেক্ষায় ছিলাম। কিসের? ফেরার, ঘরে ফেরার। তবে এই কারণে যে ফিরতে হবে আমি বুঝতে পারিনি। তোমার দাদা তো ভালো অভিনয় করতো, সুস্থ থাকার অভিনয় করেছে এতদিন, একবারের জন্যেও ধরতে পারিনি। দেখো, যা হয়ে গেছে সে নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। যে গেছে সে তো আর ফিরবে না। জানি, তবে যা দিয়ে গেছে তার সারা জীবন রয়ে যাবে আমার কাছে। কি এমন দিয়ে গেছে? তুমি তুমি কি বলতে এসেছিলে? আমি জানতে চাইছিলাম এরপর কি করবে, কিছু ভেবেছো? আর এই প্রশ্ন করো না। সকলের এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। আমি নিজেরটা ঠিক বুঝে নেব, চিন্তা করো না। চিন্তা করো না বললেই কি আর চিন্তা করা বন্ধ করা যায় বৃষ্টি? সরি, তোমাকে আমি আর বৌমণি বলে ডাকতে পাচ্ছি না। আমি তোমাকে বৃষ্টি বলেই ডাকবো। তোমার জন্য আমার খুব চিন্তা হয় বৃষ্টি। চিন্তা করে তো কোনো লাভ নেই না। আমার জীবনটা আমাকেই বাঁচতে হবে। আমার লড়াইটা
আমাকেই লড়তে হবে। অন্য কেউ এসে তো সেটা আর লড়ে দিয়ে যাবে না, না? তোমার কথাগুলো দাদার মতো শোনায় খুব, জানো। দাদাও এরকমই ভাবতো, কিন্তু আমি এইভাবে ভাবতে পারি না। হ্যাঁ, তোমার লড়াই তোমাকেই লড়তে হবে, ঠিক কথা, কিন্তু তুমি চাইলে তোমার এই লড়াইয়ের সঙ্গী হয়ে আমি থাকতে পারি সারা জীবন। কি? আমি তোমাকে বিয়ে করতে চাই বৃষ্টি, তোমাকে একটা নতুন জীবন দিতে চাই। তোমার আর আমার দুজনের পরিবারও তাই চায়। স্বামীকে ছাড়া একা একটা মেয়ের পক্ষে আমাদের এই সমাজটা খুব একটা নিরাপদ জায়গা নয়। কত রকম লোকের উৎপাত হবে তুমি জানো? কত রকম কুপ্রস্তাব দেবে। জীবনটা শেষ হয়ে যাবে বৃষ্টি। এসব থেকে আমি তোমাকে বাঁচাতে পারি বৃষ্টি। এটা দাদার প্রতি আমার কর্তব্য। তোমার প্রতি আমার মায়া। তোমায় আমি ভালোবাসি বৃষ্টি। কাঁদো বৃষ্টি, কাঁদো। দেখবে চোখের জলে মন খুলে কেঁদে নাও বৃষ্টি। আজ কাঁদারই দিন। সব পুরনোকে ভুলে নতুনের হাতছানিতে সাড়া দেওয়ার দিন আজ। কাঁদো বৃষ্টি, কাঁদো। মনটা আজ বেশ ভারী লাগছে। এতদিন পর, এত তপস্যার পর আমার ভালোবাসা পরিণতি পাচ্ছে ঠিকই, কিন্তু আমার দাদাকে যে আমায় চিরতরে হারাতে হলো। বিয়ের প্রস্তাব দেওয়ায় বৃষ্টির অবাধ কান্না আমার মনে থাকবে। মেয়েটাও মনে মনে নিশ্চয় চেয়েছে আমায়, কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি। ওর ভালোবাসাও আজ জিতছে, কিন্তু কত কি হারিয়ে ফেলার পর। কেউ কেউ বলে পেয়ে হারানোর নামই বেঁচে থাকা, আবার অনেকে বলে হারিয়ে পাওয়ার নামই জীবন। আজ আমার আর বৃষ্টির বিয়ে। বৃষ্টিকে কাল বলে এসেছি আজ যেন সকাল সকাল তৈরি হয়ে নেয়, আমরা মন্দিরে গিয়ে বিয়ে সেরে আসব। কিন্তু কথা শুনে বৃষ্টি কেবলই কেঁদেছে। বাবান, বাবান, বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে। কি? ওর জিনিসপত্র সব কিছু নিয়ে ও চলে গেছে। এটা কি বলছো তুমি? বৌমা একটা চিঠি রেখে গেছে গো। চিঠি? কি লেখা আছে চিঠিতে? দাও দাও দাও। তা তো জানি না। আরে দাও না। মা ও বাবা, তোমাদের দুজনের উদ্দেশ্যে এই চিঠি আমি রেখে গেলাম। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি না। ক্ষমা করো, কোথায় যাচ্ছি সেটা আমি বলতে পারবো না। কাল রাতে তোমাদের ছোট ছেলে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। শুনলাম তোমরা আর আমার নিজের বাবা মাও নাকি সেই বিয়েতে মত দিয়েছ। সারা রাত কেঁদেছি এ কথা শুনে। আমার নিজের বলতে আর কেউই রইল না। নবারুণের সাথে আমার বিয়ে দিতে তোমরা রাজি হয়ে গেলে। শুরু থেকেই ওর চাহনিতে খুব অস্বস্তি হতো আমার আর শতদ্রুর দিকে ওর তাকানোটা খুব অন্যরকম, হিংস্র। আমি কুসংস্কারে বিশ্বাস করি না, কিন্তু কিন্তু কুনজরে করি। হিংস্র দুটো চোখ আমার সংসারটা ভেঙে দিল। আমি বুঝতাম সবটা,
কিন্তু শতদ্রু কখনোই আমার সামনে এ কথা স্বীকার করতে চায়নি। বলতো ভাইটা আমার ছেলে মানুষ। ছেলে মানুষ? তোমাদের ছেলে মানুষ ছোট ছেলেকে তোমরা বলে দিও একা মেয়ের জন্য এই সমাজ নিরাপদ নয়, কারণ ওর মতো কিছু মানুষ এখনো এই সমাজে আছে। আর বলে দিও আমি একা নই, আমার সাথে এই পৃথিবীতে যুদ্ধ করার সঙ্গী আমাকে ওর দাদাই দিয়ে গেছে। আমি মা হতে চলেছি, তোমরা আমাকে নিয়ে ভেবো না। আমি ভালো থাকবো, আমার সন্তানকেও ভালো রাখবো, মানুষের মতো মানুষ করব। তোমরা ভালো থেকো গো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কুনজর থেকে বেঁচে থেকো। ইতি, তোমাদের বড় বৌমা, বৃষ্টি সেনগুপ্ত। গভীর রাতের গোপন কথাতে তুমি শুনছিলে আজকের গল্প বৌমণি। গল্পটি লিখেছে চয়ন, সহযোগিতায় অরিন্দম এবং আরুষা। গল্পে নবারুণের চরিত্রে আরজে সমক, শতদ্রুর চরিত্রে দীপম, বৃষ্টির চরিত্রে ঐন্দ্রিলা, বৃষ্টির বাবার চরিত্রে আরজে দেব, শতদ্রুর মার চরিত্রে ইন্দ্রাণী, শতদ্রুর বাবার চরিত্রে জ্যোতিষ্মান এবং গল্পের সাউন্ড ডিজাইনিংয়ে জ্যোতিষ্মান এবং সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম।